আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব অধ্যায়ের আজকে লেকচার নাম্বার সম্ভবত 5 বা 6 কিছু একটা হবে। এর আগের লেকচারে আমরা একটা চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল বের করা শিখছি। যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যদি আমরা একটা তড়িৎবাহী তারকে প্রবেশ করাই তাহলে সেই তার কোন দিকে বল অনুভব করবে, কি পরিমাণ বল অনুভব করবে, সেই বলের মান এবং দিক আমরা নির্ণয় করার চেষ্টা করছি। তো সেই জিনিসগুলো আরেকবার একটু মনে করাই দিই। প্রথমত আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা আধান প্রবেশ করাই, আধানকে প্রবেশ করাইলে সেই আধানের উপর ক্রিয়াশীল চৌম্বক বল Fm ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, যেখানে থিটার পরিচয় ছিল ভি এবং কিউ এর মধ্য, ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। এটাকে যদি ভেক্টর ফরম্যাটে লিখতাম তাহলে Fm ইকুয়ালস টু আসতে হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। আর একটা তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল বের করার সূত্র হচ্ছে এরকম, আই এল বি সাইন থিটা। তো এখানেও থিটার পরিচয় হচ্ছে এল এবং বি এর মধ্যবর্তী কোণ। তো যদিও এল এর আসলে মানে দৈর্ঘ্যের কোনো হয় না, কি বলে, দৈর্ঘ্যের কোনো আসলে দিক হয় না, তবে দৈর্ঘ্যের দিকটা হবে তড়িৎ প্রবাহের দিক। আর এটাকে যদি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে এফ এম ইকুয়ালস টু আসবে আই ইন্টু এল ক্রস বি। তো এল ক্রস বি এর ডিরেকশনই হচ্ছে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের ডিরেকশন। তো এই তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের ডিরেকশন আমরা এল ক্রস বি এর সাহায্যে না করে ফ্লেমিং এর বাম হস্ত নীতিতেও করতে পারি। যেখানে আমি বলছিলাম এটাকে হচ্ছে ফাদার, এটা মাদার, এটা চিলড্রেন। ফাদার হচ্ছে ফোর্স, মাদার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইন, আর চিলড্রেন হচ্ছে কারেন্ট। এভাবে করে আমরা করতে পারি, অর্থাৎ এফ বি আই। আচ্ছা, তো এখন আমরা একটু একটা কুণ্ডলী যদি আমরা রেখি, যে চৌম্বক ক্ষেত্রে যে তড়িৎবাহী একটা তার কুণ্ডলী রাখা হয় তাহলে সেটাতে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে বা টর্ক প্রযুক্ত হবে। সেই টর্কের মান নির্ণয় করার চেষ্টা করব, টর্কের ডিরেকশন দেওয়ার চেষ্টা করব। চলো আমরা একটু করি। আমরা টপিকের নামটা লিখে রাখি, চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্ক। চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। তো এক্ষেত্রে আমরা একটা সুষম চৌম্বক ক্ষেত্র কল্পনা করে নিই। সেখানে আমরা হচ্ছে এখানে একটা চৌম্বক ক্ষেত্রের ধরো কল্পনা করলাম, এইটা হচ্ছে আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের এই পাশে রাখা নর্থ পোল। এখানে আমাদের নর্থ পোল রাখা আছে। আর এই পাশে আমাদের চৌম্বক ক্ষেত্রের সাউথ পোল ধরো রাখা আছে। তাই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা, এই চৌম্বক ক্ষেত্রের সুষম চৌম্বক ক্ষেত্র ধরলাম, যে সব জায়গায় চৌম্বক ক্ষেত্রের মানটা আসলে সমান, ডিরেকশন হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, আমি এই চৌম্বক ক্ষেত্রটা উপরে লিখি যে এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। তো আমরা এই চৌম্বক ক্ষেত্রের অভ্যন্তরে একটা তার কুণ্ডলীকে রাখি, একটা তার কুণ্ডলী। যে তারের কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরো এটা পজিটিভ প্রান্ত না নেগেটিভ প্রান্ত, এদিক থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, এটা এই দিক দিয়ে গিয়ে এরকম এইরকম এইরকম এইদিকে নিচের দিকে এইদিকে হয়ে আবার এই দিক দিয়ে বের হয়ে আসতেছে। তাহলে দেখো এখানে আমি কুণ্ডলীটার একটু নামকরণ করে দিই, এ বি সি ডি। এ বি সি ডি একটা আয়তাকার তার কুণ্ডলী। আমি কথাটাকে একটু লিখে রাখি যে এ বি সি ডি হলো আয়তাকার তার কুণ্ডলী। তো এই আয়তাকার তার কুণ্ডলীটাকে আমরা চৌম্বক ক্ষেত্রের ভিতরে স্থাপন করছি। তো চৌম্বক ক্ষেত্রের ভিতরে স্থাপন করার পরে এটার মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হবে। তার কারণ দেখো এই তার কুণ্ডলীকে আমরা একটু চারটা অংশে ভাগ করব। তো এ বি একটা অংশ, বিসি একটা অংশ, সিডি একটা অংশ, ডি এ একটা অংশ। এই চারটা অংশের উপর ক্রিয়াশীল বল বের করব। বল বের করে দেখব যে এখানে আসলে কোনো টর্ক প্রযুক্ত হয় কিনা, মানে এখানে কোনো ঘূর্ণনের সৃষ্টি হয় কিনা। চলো সেটা একটু দেখার চেষ্টা করি। প্রত্যেকটা অংশে আলাদা আলাদা করে বল বের করার চেষ্টা করি। প্রথমে এ বি অংশের ক্রিয়াশীল বল এফ অফ এ বি। তো দেখো এ বি হচ্ছে একটা তার, তাহলে একটা তারের উপর ক্রিয়াশীল বল বের করার জন্য একটু আগে আমি সূত্রটা দেখাইলাম। সূত্রটা হচ্ছে আই এল
বি সাইন থিটা। তো এখানে থিটার পরিচয় কি ছিল? এল এবং বি এর মধ্যবর্তী কোণ। এখন একটু খেয়াল করতে, এল আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তো এই ক্ষেত্রে দেখো সুষম চৌম্বক ক্ষেত্রের বেলায় তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে, তড়িৎ প্রবাহের ডিরেকশনই আসলে এল এর ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহ উপরের দিকে আর চৌম্বক ক্ষেত্র এই দিকে। তাহলে একটু চিন্তা করো তো, সরি তাহলে দেখো এক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? তড়িৎ প্রবাহ হলো উপরের দিকে এরকম, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র এই দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে। এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে থিটার পরিচয় কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখি তো কেমন আসে, আই এল বি সাইন 90। সাইন 90 এর ভ্যালু আমরা জানি কত? সাইন 90 এর ভ্যালু আমরা জানি 1। তাহলে এখান থেকে কি থাকলো? আই এল বি থাকলো। এটা হচ্ছে এ বি তারের উপর প্রযুক্ত বলের মান, এ বি তারের উপর প্রযুক্ত বলের মান। তো এখন এই তারের আমি প্রস্থটা একটু দৈর্ঘ্য প্রস্থ কনসিডার করি, যে এতটুকু হচ্ছে তারের দৈর্ঘ্য এল আর এইটুকু হচ্ছে তারের প্রস্থ বি। আমি তারের প্রস্থ মানে কুণ্ডলীর আর কি দৈর্ঘ্য আর প্রস্থ, এই কুণ্ডলীর দৈর্ঘ্য এল, প্রস্থ হচ্ছে বি। এখন দেখো বলের মান তো আমি পেয়ে গেলাম, বলের ডিরেকশন। তো বলের ডিরেকশন আমরা পাবো ফ্লেমিং এর বাম হস্ত নীতিতে। তো ফ্লেমিং এর বাম হস্ত নীতিতে এটা হচ্ছে ফাদার, এটা মাদার, এটা চিলড্রেন। তো ফাদার হচ্ছে ফোর্স, মাদার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইন, আর চিলড্রেন হচ্ছে কারেন্ট। তাহলে দেখো কারেন্ট হচ্ছে উপরের দিকে, ম্যাগনেটিক ফোর্স লাইন এই দিকে, কারেন্ট উপরের দিকে, ম্যাগনেটিক ফোর্স লাইন এই দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে পয়েন্ট করে থাকবে সেটাই হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশন। তাহলে খেয়াল করো কারেন্টের ডিরেকশনে আমি এই আঙ্গুলটাকে অ্যালাইন করছি, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের সাথে এই আমাদের পয়েন্ট ফিঙ্গারটাকে অ্যালাইন করছি। তাহলে বৃদ্ধাঙ্গুলি দেখো ভেতরের দিকে আছে, এই তারের বেলায় ভেতরের দিকে পয়েন্ট করে আছে। তাহলে এই তারটা কোন দিকে বল অনুভব করবে? ভেতরের দিকে। এখন এই ভেতরের দিকে বোঝানোর জন্য আমরা একটা কাজ করি, এখান থেকে একটু দেখাই এরকম 3 ডাইমেনশনাল বিষয় বোঝানোর জন্য এফ অফ এ বি। তাহলে ভেতরের দিকে এরকম বল প্রয়োগ করতেছে, বল অনুভব করতেছে আর কি। এবার একটু চিন্তা করি তো, সিডি তারের উপর ক্রিয়াশীল বল, সিডি তারের উপর ক্রিয়াশীল বল এফ অফ সিডি, সিডি তারের উপর ক্রিয়াশীল বল আই এল বি সাইন থিটা। আবার দেখো তো সিডি তারের বেলায় থিটা কত ডিগ্রি? থিটার পরিচয় হচ্ছে এখানেও 90 ডিগ্রি। কেন? তাহলে দেখো এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ হলো নিচের দিকে আর চৌম্বক ক্ষেত্র হলো এই দিকে, নিচের দিকে আর এই দিকে হলো চৌম্বক ক্ষেত্র। তড়িৎ প্রবাহ নিচের দিকে অর্থাৎ এল এর ডিরেকশন নিচের দিকে, চৌম্বক ক্ষেত্রের বাহিরের দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ এখানেও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখি থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানেও সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে কি থাকবে? আই এল বি এফ অফ সি ডি। তাহলে এখন এ বি তারের উপর প্রযুক্ত যে বলের মান আমি পাইলাম, সিডি তারের উপর প্রযুক্ত বলের মান কিন্তু সেম। এখন দেখি তো সিডি তারের উপর প্রযুক্ত এই বলের ডিরেকশন কোন দিকে? তাহলে দেখো এই তারের উপর প্রযুক্ত বলের ডিরেকশন বের করার জন্য আমরা ব্যবহার করি ফ্লেমিং এর বাম হস্ত নীতি। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নীতিতে আমরা হচ্ছে এই চৌম্বক তারের উপর প্রযুক্ত বলের ডিরেকশন বের করব। যেখানে আবারও বলতেছে এটা ফাদার, মাদার, চিলড্রেন, অর্থাৎ ফাদার মানে ফোর্স, মাদার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইন বা চৌম্বক বল রেখা, আর চিলড্রেন হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে দেখো এখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে আমি আমার পয়েন্ট ফিঙ্গারটাকে অ্যালাইন করছি। কিন্তু কারেন্ট তো এইদিকে না, কারেন্ট কোন দিকে? নিচের দিকে, কারেন্টকে নিচের দিকে আমি পয়েন্ট করলাম। তাহলে এবার মিলে গেছে, দেখো তড়িৎ প্রবাহ নিচের দিকে, ম্যাগনেটিক ফোর্স লাইন এই দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে পয়েন্ট করে আছে সেটাই আমার হচ্ছে কিসের ডিরেকশন? আমাদের এই তারের উপর অনুভূত বলের ডিরেকশন। তাহলে এটা কোন দিকে পয়েন্ট করে আছে? বাহিরের দিকে। তাহলে সিডি তার কোন দিকে বল অনুভব করবে? বাইরের দিকে বল অনুভব করবে। এখন এই বাইরের দিকে দেখানোর জন্য আমরা কি করব? এখান থেকে একটু বোঝানোর সুবিধার্থে এরকম করে দেখাই দিব যে এটা আসলে বাহিরের দিকে। তাছাড়া আসলে বোর্ডে তো বাইরের দিকে বোঝানোর কোনো উপায় নেই। তাহলে এটা হচ্ছে আমাদের বাইরের দিকে এফ অফ সি ডি। তাহলে দুইটা বল হয়ে গেল। এবার বিসি তারের উপর বল এবং ডি এ তারের উপর বল, বিসি এবং ডি এ। বিসি তারের উপর বল আই এল বি সাইন থিটা। দেখো শুধুমাত্র থিটার পরিচয় জানতে পারলে বাকিটুকু হয়ে যায়। তাহলে থিটার পরিচয় কত ডিগ্রি? টাকাও তো দেয়। বিসি তারের তড়িৎ প্রবাহ যেদিকে, চৌম্বক ক্ষেত্র একই দিকে, তড়িৎ প্রবাহ এই বি থেকে সি এর দিকে, চৌম্বক ক্ষেত্র বি থেকে সি এর দিকে একই দিকে। তাহলে দুটো যদি একই দিকে হয় মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এই বিসি তারের উপর প্রযুক্ত বল কত? বিসি তারের উপর প্রযুক্ত বল হচ্ছে 0, অর্থাৎ বিসি তারে কোনো বল অনুভব করবে না। একইভাবে দেখো ডি এ তারের উপরও কিন্তু প্রযুক্ত বল 0 বা অনুভূত বল হচ্ছে 0। কেন? দেখো ডি এ তারের বেলায় থিটা হচ্ছে 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মানও কিন্তু 0। ডি এ তারে থিটা 180 ডিগ্রি কিভাবে?
তাহলে দেখো এই সূত্রে আই এল বি সাইন থিটা, থিটার পরিচয় হচ্ছে এল এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এল এর তো কোনো ডিরেকশন নাই, ডিরেকশন নিবে হচ্ছে তড়িৎ প্রবাহের কাছ থেকে, তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশন ডি থেকে এর দিকে, তাহলে এই দিকে বা এই যে এখান থেকে এই পাশে, আর চৌম্বক ক্ষেত্র হলো এই দিকে, তাহলে দুটো পরস্পর বিপরীত দিকে, তড়িৎ প্রবাহ যেদিকে চৌম্বক ক্ষেত্র তার বিপরীত দিকে, তাহলে অবশ্যই মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, আর থিটার মানে 180 ডিগ্রি হলে এই মানটাও 0। তাহলে দেখো এখন আমাদের এই কুণ্ডলীটার দিকে তাকো, এটা হচ্ছে আমাদের সেই কুণ্ডলী, মনে মনে কল্পনা করি এটা হচ্ছে আমাদের কুণ্ডলী। তাহলে দেখো কুণ্ডলীর এই যে এই অংশ, এই যে এই প্রান্তটা ভেতরের দিকে বল প্রভাব করতেছে, আর এই প্রান্তটা বাহিরের দিকে বল প্রভাব করতেছে, তাহলে এটা হচ্ছে ভেতরের দিকে বল প্রভাব করতেছে, এটা বাহিরের দিকে। তাহলে তুমি চিন্তা করো তো, একজন দড়ি ধরে এটাকে এই দিকে টান দিচ্ছে, আরেকজন এই দিকে টান দিচ্ছে, তাহলে দুইজন যদি এরকম করে টান দেয় তাহলে ঘূর্ণন সৃষ্টি হবে না এরকম, দেখো এখান থেকে ঘুরে এরকম পজিশন চলে যাবে, এরকম 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 হয়ে যাবে এখান থেকে এইদিকে, তাহলে দেখো এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হলো, কি সৃষ্টি হলো? একটা ঘূর্ণন। তাহলে ঘূর্ণন যদি সৃষ্টি হয় তাহলে ঘূর্ণন বলের প্রয়োজন, তাহলে ঘূর্ণন বলটাকেই আমরা বলি হচ্ছে টর্ক। এই জন্য আমরা লিখছি চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক, তাহলে এখানে টর্ক প্রযুক্ত হচ্ছে, যেহেতু ঘূর্ণন সৃষ্টি হচ্ছে তাহলে এখানে টর্ক প্রযুক্ত হচ্ছে, তাহলে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এবার এই ঘূর্ণন বলের মানটা আমরা কিভাবে বের করব? তো ঘূর্ণন বলের মানটা বের করার জন্য আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের একটু সহায়তা নিব। তো নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে আমরা কাপল বা দ্বন্দ্ব বলে একটা জিনিস পড়ছিলাম, সেটা একটু মনে করাই দিই। কাপল বা বাংলা আমরা এটাকে বলতাম হচ্ছে দ্বন্দ্ব, কাপল বা দ্বন্দ্ব এটাকে বলতাম। তো দেখো কাপল বা দ্বন্দ্ব জিনিসটা কি ছিল? যদি এরকম একটা বস্তু থাকতো, এই বস্তুর এইদিকে যে পরিমাণ বল প্রয়োগ করছো F1, এইদিকে ধরো বিপরীত দিকে F2 পরিমাণ সমান বল প্রয়োগ করলা, কি বল প্রয়োগ করলা? বলের পরিমাণ হয়ে গেল সমান, সমান পরিমাণ বল। এটা হচ্ছে ঘূর্ণন বিন্দু, যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, খুবই স্বাভাবিক কথা, একজন এদিকে টানতেছে একজন এদিকে টানতেছে, তাহলে এটা এই দিকে ঘুরবে, এই প্রান্তটা এই দিকে ঘুরবে, মানে রোটেশন সৃষ্টি হবে। তো দেখো বলের মান সমান যদি হয়, বল যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, বলের ডিরেকশন যদি পরস্পর বিপরীত হয়, বিপরীত দিকে যদি কাজ করে যেটা এই চিত্রে করছে, এবং তারা যদি পরস্পর সমান্তরাল ভাবে এই বলটা কাজ করে, বলটা যদি পরস্পর সমান্তরাল হয়, যেটা এখানেও হয়েছে পরস্পর সমান্তরাল হয়েছে, এবং এদের প্রয়োগ বিন্দু যদি ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন বিন্দুতে যদি প্রযুক্ত হয়, প্রয়োগ বিন্দু যদি ভিন্ন হয়, তাহলে এই ক্ষেত্রে যে টর্কটা উৎপন্ন হবে সেই সৃষ্ট টর্ককেই বলা হবে বা লব্ধি টর্ককেই বলা হবে দ্বন্দ্ব বা কাপল। এক্ষেত্রে সৃষ্ট লব্ধি টর্কই হচ্ছে দ্বন্দ্ব বা কাবল। এই লব্ধি টর্ক বের করার সূত্র কি? যে কোনো একটি বলের মান, যে কোনো বলের মান গুণন বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এইটা হলো আমাদের লব্ধি টর্কের মান। তাহলে দেখো এখানেও একই রকম ঘটনা ঘটতেছে কিনা, তাহলে দেখো এই যে একটা আয়তাকার তার কুণ্ডলী, তার এবি তারে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, দেখো সিডি তারে সমপরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, মানে দুইটা বলের মান সমান। তারপরে দেখি তো বিপরীত দিকে কিনা, এবি তারে বলটা হচ্ছে ভেতরের দিকে আর সিডি তারের বলটা হচ্ছে বাইরের দিকে, তাহলে বিপরীত দিকে ক্রিয়াশীল, তারা পরস্পর সমান্তরাল এবং ভিন্ন ভিন্ন বিন্দুতে প্রযুক্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে টর্কটা সৃষ্টি হচ্ছে সেই লব্ধি টর্ককে আমরা বলবো দ্বন্দ্ব বা কাপল। সেই দ্বন্দ্ব বা কাপল জিনিসটা কি? যে কোনো একটি বলের মান গুণন বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এখানেও সৃষ্ট টর্ক আমরা একটু বের করি। সৃষ্ট লব্ধি টর্ক টাউ হলে আমরা এই লব্ধি টর্ক নির্ণয়ের সূত্র কি? যে কোনো একটি বলের মান ইনটু বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে দুইটার ভিতরে যে কোনো একটা বলের মান নেই, আই এল বি, আচ্ছা, ইনটু বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে দেখো এই বলের যে প্রয়োগ বিন্দু আর এই বলের যে প্রয়োগ বিন্দু, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে কুণ্ডলীর প্রস্থ, যেটা হলো বি। তাহলে এখানে আমরা একটু বি লিখলাম। এখন একটু খেয়াল করে দেখো তো, এটা তো একটা আয়তাকার তার কুণ্ডলী, তা আয়তাকার তার কুণ্ডলীর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এল আর বি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাওয়া যাবে ক্ষেত্রফল। তাহলে দেখো এখানেও এই দৈর্ঘ্য আর প্রস্থ আছে না, এই যে এল দৈর্ঘ্য, বি প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাবো? দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করলে কি পাবো? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাবো ক্ষেত্রফল। তাহলে কি দাঁড়াইলো? আই এ বি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এ বি হচ্ছে, এ হলো ক্ষেত্রফল, বি হলো চুম্বক ক্ষেত্র। এটাই হলো টর্ক নির্ণয়ের সূত্র। তবে এটা তো কয়টা পাকের জন্য? দেখো তো এখানে তার কুণ্ডলী বা পাক কয়টা ছিল? একটা। যদি একটা পাক না হয়ে এন সংখ্যক তার কুণ্ডলী হইতো, দুইটা হলে দুই দ্বারা গুণ হইতো, তিনটা হলে তিন দ্বারা গুণ হইতো, চারটা হলে চার দ্বারা গুণ হইতো। যদি এরকম এন সংখ্যক তার কুণ্ডলী থাকে, এন সংখ্যক তার কুণ্ডলী যদি হয়,
তাহলে এই সূত্রটা কি আসবে, টাউ ইকুয়ালস টু আসবে হচ্ছে এন আই এ বি, মানে এন দ্বারা গুণন। এন হচ্ছে এখানে পাক সংখ্যা বা কুণ্ডলী সংখ্যা। আচ্ছা, আর একটা বিষয়, আমরা দেখো এখানে থিটার পরিচয় পাইছিলাম 90 ডিগ্রি। কুণ্ডলী যে আয়তাকার কুণ্ডলী ছিল, সেটা আয়তাকার কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে স্থাপন করছিল। কিভাবে বিষয়টা একটু কল্পনা করো তো। কল্পনা করো যে এখানে আমাদের নর্থ পোল আছে, এখানে আছে সাউথ পোল। তো নর্থ পোল আর সাউথ পোলের সাথে দেখো সমান্তরাল আমি কুণ্ডলীটাকে স্থাপন করছি। সবসময় সমান্তরাল স্থাপন করা থাকবে এমন না, একটু বাঁকা করেও থাকতে পারে। কুণ্ডলীটা কিন্তু একটু বাঁকা করেও থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু টর্ক প্রযুক্ত হবে, সেক্ষেত্রেও ঘূর্ণনের সৃষ্টি হবে। তাহলে থিটার পরিচয় সবসময় 90 ডিগ্রি হবে বিষয়টা তো এমন না। তাহলে থিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তাহলে কেমন হইতো বলতো? এই যে সাইন থিটার মান যেটা সাইন 90 এর ভ্যালু যেটা 1 হয়ে গেল, এই 1 হইতো না, অর্থাৎ থিটা থেকে যাইতো। তাহলে তাহলে সূত্রটা কেমন হইতো? টাউ ইকুয়ালস টু হইতো এন আই এ বি সাইন থিটা। যে এখানে সাইন থিটা থাকতো, সেই সাইন থিটা সব জায়গায় চলে আসতো। তাহলে এইটাই হচ্ছে আমাদের টর্ক নির্ণয়ের মূল সূত্র। এই সূত্রটাই আমরা কাজ করব। থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাইলে এমনি বাকিগুলো সরে যাবে। এখানে থিটার পরিচয়টা অনেকেই ভুল করে। থিটার পরিচয়টা কি? এখানে থিটার পরিচয় হচ্ছে, থিটা হচ্ছে এ ভেক্টর ও বি এর মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ। তাহলে এই এ ভেক্টর কি? এ ভেক্টর হচ্ছে তল ভেক্টর। তল ভেক্টর খেয়াল করে, এই যে কুণ্ডলীটা আমি রাখছিলাম, এই কুণ্ডলী তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো ভেক্টর রাশি। এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে তল বরাবর বাইরের দিকে বা ভেতরের দিকে। তাহলে এটা তল বরাবর বাইরের দিকে, যে তোমাদের দিকে, এই যে এই দিকে তোমাদের দিকে, তল বরাবর বাইরের দিকে এই দিকে। তাহলে দেখি তো এই ক্ষেত্রে থিটা আসলে 90 ডিগ্রি কিনা। দেখো চৌম্বক ক্ষেত্রে নর্থ থেকে সাউথের দিকে, এদিক থেকে এই দিকে, এদিক থেকে এই দিকে। আর তল ভেক্টরের ডিরেকশন কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। তাহলে দেখো তো একটা এই দিকে আর একটা এই দিকে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি পাওয়া যাচ্ছে? 90 ডিগ্রি। এই জন্য কিন্তু দেখো যেখানে আমরা 90 ডিগ্রি লিখছিলাম। তাহলে এটা হচ্ছে তল ভেক্টর। এটা খেয়াল করবো, অনেকেই কিন্তু এটা ভুল করে। থিটার পরিচয় হচ্ছে তল ভেক্টর ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এখন দেখো এই সূত্রটাকে যদি আমি ভেক্টর ফরম্যাটে লিখি, ভেক্টর ফরম্যাটে লিখলে কেমন হবে? টাউ ভেক্টর ফরম্যাটে লিখলে কেমন হবে? তাই একটু খেয়াল করে দেখো, এন পাক সংখ্যা, স্কেলার রাশি বাহিরে চলে আসবে, আই স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ, এটারও তো কোনো দিক নাই। দিক আছে কার? এ আর বি এর। তাহলে বলো তো এ বি সাইন থিটা এটা কি ক্রস গুণফলের সূত্রের মতো মনে হচ্ছে না? এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা। তাহলে এখানেও আমরা লিখতে পারি এন আই ইন্টু এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর ডিরেকশনটাই হচ্ছে আমাদের সৃষ্ট টর্কের ডিরেকশন। এ ক্রস বি এর ডিরেকশনটাই হচ্ছে আমাদের সৃষ্ট টর্কের ডিরেকশন। যে টর্কটা সৃষ্টি হবে তার ডিরেকশন হবে হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন, ক্রস গুণফলের ডিরেকশন। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু খেয়াল করবো, চৌম্বক ভ্রামক বলে একটা টার্ম আছে। চৌম্বক ভ্রামক এম ইকুয়ালস টু এন আই এ হলে আমাদের উৎপন্ন টর্কের সূত্র কি আসে? টর্ক টাউ ইকুয়ালস টু ছিল এন আই এ বি সাইন থিটা। তাহলে এন আই এ এটার পরিবর্তে যদি এম লেখো তাহলে টাউ সমান সমান কি আসবে? এম বি সাইন থিটা, এটা চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে এম বি সাইন থিটা। তাহলে এম বি সাইন থিটা এটাকে যদি আমি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে টাউ সমান সমান আসবে এম ক্রস বি। এম হচ্ছে চৌম্বক ভ্রামক, এম হচ্ছে চৌম্বক ভ্রামক। যেরকম তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয় সেরকম চৌম্বক ভ্রামক, এটাকে চৌম্বক দ্বিমেরু ভ্রামকও বলে। তাহলে এই ক্ষেত্রে দেখো এম কাকে বলে বা চৌম্বক ভ্রামক কাকে বলে, তুমি চাইলে এখান থেকে সংজ্ঞাটাকে দিতে পারো। দেখো এখান থেকে তুমি চাইলে সংজ্ঞাটা লিখতে পারো। কিভাবে? দেখো এম সমান সমান কি আসতেছে? টাউ ডিভাইডেড বাই বি সাইন থিটা। একটু চিন্তা করো তো, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ধরো এই সুষম চৌম্বক ক্ষেত্র, এটার মান হচ্ছে 1, একক মানের চৌম্বক ক্ষেত্র, এবং এই মধ্যবর্তী কোণ থিটা ধরো 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি। তাহলে দেখো তো এই দুটোই যদি 1 এবং এটা 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এম সমান সমান পাওয়া যাচ্ছে কি? টাউ। তাহলে চৌম্বক ভ্রামক আর টর্ক দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ যে টর্কটা উৎপন্ন হবে বা যে টর্কটা প্রযুক্ত হবে তাকে আমরা বলবো চৌম্বক ভ্রামক। কখন? যখন একক মানের কোন সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সাথে তল ভেক্টরকে সমকোণে স্থাপন করা হবে। চৌম্বক ক্ষেত্রের সাথে তল ভেক্টরকে, তলকে না কিন্তু, তল ভেক্টরকে যদি সমকোণে স্থাপন করা হয় তাহলে সে যে পরিমাণ টর্ক অনুভব করবে বা যে পরিমাণ টর্ক সেখানে প্রযুক্ত হবে বা উৎপন্ন টর্ককে আমরা বলবো হচ্ছে চৌম্বক ভ্রামক। আরো একবার বলি, একক মানের সুষম চৌম্বক ক্ষেত্রে, একক মানের সুষম চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে কোন
তল ভেক্টরকে স্থাপন করলে, তলকে না কিন্তু তল ভেক্টরকে স্থাপন করলে এটি যে টর্ক অনুভূত হয় বা এখানে যে টর্ক প্রযুক্ত হয় উৎপন্ন টর্ককে আমরা বলবো চৌম্বক ভ্রামক। আশা করি চৌম্বক ভ্রামকের সংজ্ঞা তোমরা চাইলে নিজেরাই লিখতে পারবা। এটাই হচ্ছে আমাদের টর্কের হিসাব নিকাশ। তাহলে আমরা আশা করি টর্কটা বুঝতে পারছি। বুঝতে পারলে এখানে আরো একটা জিনিস আমরা একটু শিখবো। দেখো এই যে এই কুণ্ডলীটা, এটা এই অবস্থায় ছিল, এখান থেকে ঘুরে এখানে চলে গেল, এখান থেকে ঘুরে এখানে চলে গেল, তাহলে তো এটা স্বাভাবিক অবস্থা, ঘুরে এখানেই যাবে। আচ্ছা কথা হচ্ছে কি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে নাকি এখানে এসে থামবে? উত্তর হচ্ছে থেমে যাবে। কেন? দেখো আগের বার এই দিকে তোমাদের দিকে বল প্রয়োগ করতেছিল আর এই প্রান্তে আমার দিকে বল প্রয়োগ করতেছিল, তাই ঘুরে এই পজিশনে গেল। এখনো তো তোমাদের দিকে বল আর এই দিকে আমার দিকে বল, তাহলে দেখো তো দুইটা বল এর মান তো সমান আগে থেকেই, এ বি আর সিডি তারের মানটা সমান, বলের মানটা সমান, বলের মান সমান। এবার দেখো তো একই সরল রেখা বরাবর এই বলটা ক্রিয়াশীল না, তাহলে দেখো তুমি যে বলে টানতেছো আমি যদি একই বলে এইদিকে টানি, একই রেখা বরাবর বা একই দড়ি চিন্তা করো, এই দড়ি বরাবর আমি টানতেছি, তাহলে বলো তো এটা কার দিকে যাবে? কারো দিকেই কিন্তু যাবে না, অর্থাৎ স্থির হয়ে যাবে। অর্থাৎ এই ঘূর্ণনটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এসেই শেষ, এখান থেকে সরি এই ঘূর্ণনটা এখান থেকে এই পর্যন্ত এসেই শেষ, এই ঘূর্ণনটা এখান থেকে এই পর্যন্ত এসেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো এটা তার স্বাভাবিক অবস্থা। এখন এই অবস্থা থেকে ধরো আমি যদি এরকম নিয়ে আসতে চাই এদিকে, তাহলে তো জোরপূর্বক আনতে হবে, কারণ কি তার টেন্ডেন্সি হচ্ছে এখানে থাকা। আমি এরকম করে নিয়ে আসলে সে তো আবার এদিকে ঘুরে যাবে, এরকম করে নিয়ে আসলে আবার এদিকে ঘুরে যাবে, কারণ টর্ক ক্রিয়াশীল এইদিকে, টর্ক এইদিকে, টর্ক এইদিকে। তাহলে এখন আমি যদি এখান থেকে ঘুরা এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে উৎপন্ন টর্কের বিরুদ্ধে কাজ করে এখানে আনতে হবে। তাহলে এখানে কিছুটা কি জমা হবে বলতো? আমাদের বলের বিরুদ্ধে কাজ করলে কিন্তু বিভব শক্তি জমা হয়, তাহলে ওই টর্কের বিরুদ্ধে যদি কাজ করি তাহলে এখানে কি হবে? কিছুটা বিভব শক্তি জমা হবে, অর্থাৎ ওই টর্কের বিরুদ্ধে কিছুটা কাজ করতে হবে, সেই কাজটাই বিভব শক্তি আকারে জমা হবে। এখন যদি আমি সেই সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজের পরিমাণ জানতে চাই, তাহলে সেটার মান কিভাবে বের করব? চলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই অংশটুকু আশা করি তোলা হয়ে গেছে, তাহলে এইটুকু আমরা একটু মিশাই দিই। সঞ্চিত শক্তি বা কৃত কাজ নির্ণয়, সঞ্চিত শক্তি বা কৃত কাজ নির্ণয়। তাহলে এই সঞ্চিত শক্তি বা কৃত কাজ কিভাবে নির্ণয় করবো? ঠান্ডা মাথায় আগে চিন্তা করো, আগেই লিখো না। W = Fs, এটা হচ্ছে কাজের সূত্র, বল গুণন সরণ। এখন দেখো তো এখানে কি রৈখিক বল প্রয়োগ করছো? না, কৌণিক বল, তাহলে তো F হবে না, টাউ হবে, কৌণিক বল টাউ। আর কৌণিক সরণ তো S না, কৌণিক সরণ হচ্ছে থিটা। এইটাও হইতো যদি এই টর্কটা কনস্ট্যান্ট হইতো, মানে এটা যদি ধ্রুব বল হইতো, ধ্রুব বল দ্বারা কৃত কাজ যদি হতো, ধ্রুব কৌণিক বল, তাহলে টি থিটা গুণ টাউ থিটা গুণ করে দিলেই হতো। এখন দেখি তো এই টাউটা কি পরিবর্তনশীল নাকি কনস্ট্যান্ট, মানে ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? দেখো তো এই যে টাউ এর সূত্র NIAB sin থিটা, নিয়াব sin থিটা। তাহলে এই sin থিটা n মানে পাক সংখ্যা, এটা কনস্ট্যান্ট। তড়িৎ প্রবাহ সুষম তড়িৎ প্রবাহ ধরো, তলের ক্ষেত্রফল ধরলাম, ক্ষেত্রফল কনস্ট্যান্ট, বি চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র ধরলাম, কিন্তু থিটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তলকে সবসময় যে চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে লাগবা, অর্থাৎ তল ভেক্টরের সাথে এই চৌম্বক ক্ষেত্রের কোণটা সবসময় একই থাকবে তা তো না। তুমি যখন এটাকে ঘুরাচ্ছ, দেখো তো তুমি যখন এটাকে ঘুরাচ্ছ তখন কি হচ্ছে? এখানে অ্যাঙ্গেলটা তো পরিবর্তন হচ্ছে, অ্যাঙ্গেলটা পরিবর্তন হচ্ছে, তাহলে থিটা তো পরিবর্তনশীল। থিটা যদি পরিবর্তনশীল হয় তাহলে টর্কটাও পরিবর্তনশীল, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র তো এইটা না। নরমালি কৃতকাজ হয়তো W = টাউ থিটা cos থিটা, এই থিটা হচ্ছে টর্ক এবং সরণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তো এই ক্ষেত্রে আসবে কি ইন্টিগ্রেশন অফ টাউ থিটা, ইন্টিগ্রেশন অফ টাউ ডি থিটা cos থিটা, তার মানে সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এটা হলো পরিবর্তনশীল কৌণিক বল দ্বারা কৃতকাজের সূত্র। আশা করি আমরা যখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ছি তখন এটা শিখে আসছি। এখন এই cos থিটা, থিটা হচ্ছে টর্ক এবং সরণের মধ্যবর্তী কোণ। দেখো এই টর্ক এবং সরণের মধ্যবর্তী কোণ এখানে 0 ডিগ্রি। কিভাবে 0 ডিগ্রি একটু চিন্তা করি। দেখো এটা হচ্ছে ঘূর্ণনের পর এখান থেকে ঘুরে এই অবস্থায় আসছে। এবার তুমি কি করতেছো? এখান থেকে বল প্রয়োগ করে এই দিকে সরায় নিয়ে আসতেছো। আমার বল বা এজেন্টের বল দ্বারা কৃত কাজ তুমি বের করবা, এজেন্টের বল বা বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ তুমি বের করতেছো। আমি যদি বল প্রয়োগ করি তখনই যা এত শক্তি জমা হবে, তাছাড়া তো শক্তি জমা হচ্ছে না। আমি বল প্রয়োগ করলে যা শক্তি জমা হচ্ছে বা বিভব শক্তি জমা হচ্ছে। তাহলে দেখো আমি বল প্রয়োগ করছি কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই দিকে বল প্রয়োগ করতেছি, এই দিকে। তাহলে দেখো আমি যেদিকে বল প্রয়োগ করতেছি এই যে কৌণিক সরণটা সেই দিকেই হচ্ছে না,
দেখো আমি বল প্রয়োগ করতেছি এই দিকে, এই যে এই দিকে বল প্রয়োগ করতেছি, কৌণিক সরণও কিন্তু দেখো সেম ডিরেকশনেই হচ্ছে। তাহলে আমার প্রযুক্ত বল এবং কৌণিক সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দুটো যদি একই দিকে হয় তাহলে মধ্যবর্তী কোণ থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই ক্ষেত্রে এই থিটার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে এই cos থিটার পুরোটুকুর ভ্যালু কত ডিগ্রি? কত? 1। তাহলে এইটুকু বাদ। তাহলে দেখো W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ টাউ এর মানটা বসাই, NIAB sin থিটা ডি থিটা। তাহলে দেখো ইন্টিগ্রেশনের জন্য যারা যারা কনস্ট্যান্ট তাদেরকে বাইরে বের করে নিয়ে আসবো। তো কনস্ট্যান্টকে পাক সংখ্যা, তড়িৎ প্রবাহ, ক্ষেত্রফল, চৌম্বক ক্ষেত্র, তাহলে ইন্টিগ্রেশন অফ sin থিটা ডি থিটা। তাহলে দেখো এখানে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে থিটার লিমিটটা বসাই, থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল, মানে প্রথমে যে কোণ ছিল আর পরে যে কোণটা হবে আর কি। তাহলে এখন sin থিটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? sin থিটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস cos থিটা। তাহলে উপরে হচ্ছে থিটা ফাইনাল, নিচে হচ্ছে থিটা ইনিশিয়াল। তাহলে প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট, তবে মাইনাস থাকার কারণে থিটা ইনিশিয়ালটাই কিন্তু আগে চলে আসবে। তারপরে আমি আরেকটা লাইন একটু লিখে দেখাই, তাহলে মাইনাস cos থিটা ফাইনাল, সূত্রের মাইনাস, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস cos থিটা ইনিশিয়াল লোয়ার লিমিট। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই যে মাইনাসে মাইনাসে প্লাস হবে সেটাকে সামনে নিয়ে আসি, নিয়াব cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। এটা হচ্ছে সঞ্চিত শক্তি বা কৃতকাজ নির্ণয়ের সূত্র। এটা কিন্তু বাইরে থেকে আমি যে বল প্রয়োগ করছি সেই বলের দ্বারা কৃতকাজ। আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করতাম তাহলে কিন্তু এরকম কোনো শক্তি সঞ্চিত হইতো না। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।